বাড়ি কখন ফিরবে তুমি? সময় হলে ফিরবো। এতবার ফোন করার কি আছে? খাবার টেবিলে বেশ আশা নিয়ে বসে আছে নীলাদ্রি। আজ অভ্রর একটু তাড়াতাড়ি আসার কথা। বিশেষ কারণ বলতে আজ তাদের বিবাহবার্ষিকী। এই বিবাহবার্ষিকী নিয়ে শুধুমাত্র আগ্রহ নীলাদ্রির। অভ্রর তেমন কোনো আগ্রহ নেই। কেনই বা থাকবে? অভ্রর এখন আর নীলাদ্রিকে পছন্দ হয় না। এখন আর নীলাদ্রির সঙ্গ সেই আগের মতো চায় না অভ্র। তবে বিশেষ প্রয়োজনেই আজকাল নীলাদ্রিকে প্রয়োজন হয়ে পড়ে তার। নীলাদ্রি সবটা বুঝতে পেরেও নীরব থাকে, কারণ অভ্রকে সে ভীষণ ভালোবাসে। অভ্রকে হারিয়ে ফেলতে চায় না সে। তাই নিশ্চুপ থেকে অভ্র সেই নরপশুর আচরণগুলো মৃদু হেসে সহ্য করে চলে দিনের পর দিন। অপেক্ষা, একদিন হয়তো মানুষটা ঠিকই তার ভুল বুঝতে পারবে। এদিকে অভ্র তার কলিগ কাম প্রেমিকা স্নেহার সাথে অফিস থেকে বের হতেই তার বন্ধু বিজয়ের সঙ্গে দেখা। বিজয় বলল, কি রে অভ্র, আজকে না তোর বিবাহবার্ষিকী? বিবাহ বার্ষিকী না বলে বল মরণ বার্ষিকী। কেন রে, এমনভাবে কেন বলছিস? ও কিছু না, চল ক্লাবে যাবি না? চল। স্নেহা চলো। কথাটা বলেই অভ্র স্নেহার হাত ধরে ক্লাবে নিয়ে গেল। ক্লাবে গিয়েই বিজয় চলে গেল ডান্স করতে, আর অভ্র আর স্নেহা একটা টেবিলে গিয়ে বসলো। তারপর একের পর এক মদে গ্লাসের অর্ডার করতে লাগলো। রাত প্রায় পেরিয়ে গেছে। মধ্যরাতের দিকে কলিং বেল বেজে ওঠার শব্দে নীলাদ্রির কাঁচা ঘুমটা ভেঙে যায়। অপেক্ষার প্রহর গুনতে গুনতে কখন যে চোখের পাতাচোরা এক হয়ে গেছে বুঝতে পারেনি সে। নীলাদ্রি দ্রুত বসা থেকে উঠে দরজার দিকে ছুটে এগিয়ে আসে। ঘুম ঘুম চোখ জোড়া লাল বর্ণ ধারণ করে আছে নীলাদ্রির। দরজা খুলতেই নীলাদ্রি ঘুম ঘুম চোখে দেখতে পেল অভ্র মাতাল হয়ে বাড়ি ফিরেছে। অভ্র দাঁড়াতে পারছে না ঠিকমতো, পুরো নেশায় গ্রাস করেছে তাকে। নীলাদ্রি অভ্রর কাছে গিয়ে অভ্রর হাত স্পর্শ করতেই অভ্র ধাক্কা দিয়ে নীলাদ্রির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। নীলাদ্রি একটু ভয় ও রাগী কণ্ঠে বলল, এতটা ড্রিঙ্ক কেন করেছেন? আজকে একটু তাড়াতাড়ি আসা যেত না? কথাটা শেষ করতেই অভ্র নীলাদ্রির দিকে তাকিয়ে তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলল, তাড়াতাড়ি ফিরে হবে ঠিকই, হ্যাঁ সেই তো এক জিনিস, এক নাটক একই ড্রামা। নীলাদ্রি অভ্রর এই কথাগুলোর সাথে বেশ পরিচিত, তাই কষ্ট পেল না, বরং একটু নরম কণ্ঠে বলল, আজ আমাদের বিবাহ বার্ষিকী ছিল অভ্র। আমার কাছে এই দিনটা বেশ স্পেশাল। অভ্র শব্দ করে হেসে ফেলল নীলাদ্রির কথা শুনে, আর বলল, বিবাহ বার্ষিকী কি হবে এসব করে? আমার ইচ্ছে হয় না তোর প্রতি কোনো ভালোবাসা দেখাতে। অভ্রর কথাটা নীলাদ্রির বুকে এসে বিঁধল। নীলাদ্রি একটু থমকে গিয়ে বলল, বিবাহিত জীবনের প্রথম কয়েক বছর বেশ ভালোই তো ছিল অভ্র। এখন কেন এমন করছো? আমি কি কোনো ভুল করেছি? যদি কোনো ভুল করে থাকি তবে আমায় শাস্তি দাও, বিশ্বাস করো। আর ভুল হবে না, তবু অবহেলা করো না। সহ্য করতে কষ্ট হয় আমার। হ্যাঁ, ভুল তুই না আমি করেছি, তাও তোকে বিয়ে করে। কেন যে তোকে বিয়ে করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। যদি এমনই হয়ে থাকে তবে কেন বিয়ে করলে আমায়? আমি তো জোর করে তোমাকে বাধ্য করিনি। কথাটা শেষ করতেই অভ্র সজোরে থাপ্পড় বসিয়ে দিল নীলাদ্রির গালে। নীলাদ্রি থাপ্পড়ের তাল সামলাতে না পেরে নিজের জায়গা থেকে একটু সরে গেল। অভ্র হেলতে হেলতে নিজের রুমের দিকে চলে গেল। নীলাদ্রির চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। বিবাহবার্ষিকীতে স্বামীর কাছে স্ত্রীর একটা আশা থাকে, তার স্বামী তাকে একটা উপহার দিক, একটু ভালো ব্যবহার করুক, একটু ভালোবাসা দিক। আজ নীলাদ্রিও উপহার পেয়েছে, তবে সেটা সবার মতো রঙিন নয়। নীলাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলল আর আপন মনে বলল, অভ্র, আর কত অপমান করবে আমায়? কত অবহেলা করে যাবে দিনের পর দিন? কলিগের সাথে প্রেমের সম্পর্ক কেন গড়ে উঠলো তোমার? আমি কি কখনো তোমায় অপূর্ণ রেখেছি? আমার কথা ছেড়ে দাও, আমাদের একটা সন্তানের কথা তো ভাবতে পারতে। কষ্ট হয় অভ্র, যখন ভালোবাসার মানুষ অবহেলা করে তখন ভীষণ রকমের কষ্ট হয়। মরে যেতে ইচ্ছে করে, কিন্তু আমাদের সন্তানের মুখের দিকে চেয়ে কিছু করতে পারি না। নীলাদ্রি নিজের রুমে চলে যায়। অনেকটা ভীত মনে তার স্বামীর পাশে গিয়ে শুয়ে পড়ে। কে জানে আজ আবার না তাকে মেঝেতে শুতে হয়। নীলাদ্রি একদম হাত পা গুটিয়ে শুয়ে পড়ল। ভোর হতেই কারো চিৎকারের শব্দে নীলাদ্রির ঘুম ভাঙে। নীলাদ্রি বেশ আতঙ্কে ওঠে। অভ্র চিৎকার করছে আর বলছে, এই তোর লজ্জা করে না আমার পাশে শুতে?
এতটা নির্লজ্জ কেন তুই? বাজারের মেয়ে ছেলের মতো ব্যবহার। তোকে না বলেছি আমার পাশে আর কখন শুতে আসবি না? কথা কি কানে যায় না তোর? নীলাদ্রি মুখটা মলিন করে অভ্রকে উদ্দেশ্য করে বলল, আমি বাজারের মেয়ে ছেলে হব কেন? স্বামীর পাশে শুয়েছি আমি, আর আমার অধিকার আছে তোমার সাথে এক বিছানায় রাত্রি যাপন করার। অভ্র নীলাদ্রির চুলগুলো মুষ্টিবদ্ধ করে বলতে লাগলো, খুব কথা শিখে গেছিস না? অভ্র, আমার লাগছে, প্লিজ ছেড়ে দাও, আর কখনো আসবো না আমি। অভ্র নীলাদ্রির চুল ছেড়ে দিতেই নীলাদ্রি ছলো ছলো চোখে বলতে লাগলো, আসলে অভ্র, মাটিতে শুলে আমার জ্বর চলে আসে, তাই তোমার বারণ থাকা সত্ত্বেও আমি বিছানায় শুয়েছি। অভ্র, বিশ্বাস করো, আমি তোমাকে একটিবারের জন্য স্পর্শ করিনি। আমি বাজারের মেয়ে ছেলে না। মরে যা, তবু আসবি না এখানে। আর যদি আমার পাশে আসার চেষ্টা করিস তবে আমি তোকে ডিভোর্স দিয়ে একেবারে বিদায় করে দেবো। এই না, আর আসবো না আমি। তবু ডিভোর্স দিও না আমায়। আমার মা বাবা নেই, আমি তোমাকে ছাড়া কোথায় যাব বলো? এই সমাজ এমনিতেই একটা মেয়েকে একা পেলে হাতছাড়া করতে চায় না, তার ওপর ডিভোর্সি মেয়ে হয়ে বেঁচে থাকতে পারবো না আমি। এতই যখন বুঝিস তবে আমার কথার অবত কেন হোস? আর হব না, সত্যি বলছি। অভ্র নীলাদ্রির সামনে থেকে চলে যায়। নীলাদ্রি দরজার দিকে তাকিয়েই দেখতে পেল তার ছেলে দাঁড়িয়ে আছে। বয়স 4 বছর হবে, তেমন কিছুই বোঝে না সে। নীলাদ্রি তার ছেলেকে তার কাছে ডাকতেই এক পা করে নীলাদ্রির কাছে চলে আসে আবির। আবিরকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো নীলাদ্রি, আর বলতে লাগলো, একটু কি ভালোবাসা যায় না আমাকে? অভ্র রেডি হয়ে অফিসে চলে যায়। সারাদিন বাড়ির সব কাজকর্ম নীলাদ্রি একাই করে। আগে দুপুরে অভ্রকে কল করত, অভ্র খেয়েছে কিনা তা জানার জন্য। তবে যেদিন অভ্র তাকে কল করার জন্য বাজে কথা শোনায়, তারপর থেকে আর সাহস করে ওঠেনি কল করবে বলে। রাতের দিকে নীলাদ্রি মেঝেতে শুয়ে পড়ল। প্রচণ্ড জ্বর এসেছে তার। অতিরিক্ত জ্বরের কারণে থরথর করে কাঁপছে নীলাদ্রি। একটি বারের জন্য হলো তার স্বামী তার দিকে তাকালো না, একটু সহানুভূতিও দেখালো না তার উপর। নীলাদ্রি কষ্ট হলেও পড়ে থাকে মাটিতে। এভাবেই চলতে থাকে নীলাদ্রির জীবন। কেটে যায় একটি মাস। এই একটি মাসের মধ্যেই নীলাদ্রির চোখের নিচে কালো ছায়া নেমে এলো। নীলাদ্রি এখন আর অভ্রের জন্য অপেক্ষা করে না, নিজে থেকেই পড়ে থাকে মাটিতে। যখন তার চোখ জোড়া তাকিয়ে থাকার সম্পূর্ণ ক্ষমতা হারিয়ে ফেলে, ততক্ষণ পর্যন্ত অভ্র তার কলিগের সাথে বেশ ভালোই ছিল। হঠাৎ করে একদিন অভ্রের কলিগ তাকে বলল, অভ্র, তোমার সাথে আমার রিলেশনটা কন্টিনিউ করা পসিবল না, আমার বিয়ে ঠিক হয়েছে। অভ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অভ্র অনেকটা কষ্ট করে বলল, মজা করছে আমার সাথে? চলো আমরা বিয়ে করে ফেলি। অভ্রের কথা শুনে তার কলিগ স্নেহা খিলখিল করে হেসে উঠল। আফসানা বলতে লাগলো, যে ছেলে একটা মেয়ের জন্য নিজের বিয়ে করা বউকে দিনের পর দিন ঠকাতে পারে, অবহেলা করে জীবনটা বিষিয়ে তুলতে পারে, তাকে বিয়ে করব আমি? এমন কোনো গ্যারান্টি নেই যে তুমি আবার অন্য কারোর জন্য আমার সাথে এমন করবে না। সো অভ্র, এটাই আমার লাস্ট কথা। আর কখনো তুমি আমাকে বিরক্ত করবে না। তুমি কারোরই যোগ্য ছেলে না, আর না আছো। ভালো থেকো। অভ্র প্রচণ্ড রাগে আর ঘৃণায় স্নেহাকে থাপ্পড় মেরে বসে। নিজের কপালে হাত দিয়ে চিন্তা করে, হ্যাঁ সত্যি তো, আমি কারো যোগ্য হতে পারিনি। না হতে পেরেছি কারো স্বামী, আর না হতে পেরেছি একটা মানুষ। অনেক হয়েছে, আর না। আজ আমি নীলাদ্রির কাছে ক্ষমা চেয়ে নেব। প্রচণ্ড ভালোবাসা দেব ওকে, এতটা ভালোবাসা দেব যে ও সব কিছু বলে যাবে। আজ থেকে নিজেকে একটা সুযোগ দিয়ে আমি ওর মনের মতো হয়ে উঠব। অভ্র নিজের ভুল বুঝতে পারল। অভ্র বুঝতে পারল যে কাউকে ঠকিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। অভ্র অফিস থেকে বেরিয়ে একটা ফুলের দোকান থেকে কয়েকগুচ্ছ ফুল কিনল। আজ অভ্র কষ্ট হচ্ছে না। অভ্র মনের মধ্যে সেই প্রথম দিনের আনন্দ বয়ে যাচ্ছে। নীলাদ্রির সাথে কাটানো প্রতিটা সুখের মুহূর্তের কথা মনে পড়ছে তার। অভ্র বাড়ি ফিরতেই দেখতে পেল তার স্ত্রী নীলাদ্রি মেঝেতে শুয়ে আছে। অভ্রের মনে একটু ভয় চলে এলো। আদৌ কি ঠিক আছে নীলাদ্রি? একটি বারো খোঁজ নিইনি আমি ওর। সত্যি আমি একজন পাষাণ হৃদয়ের মানুষ। নিজেকে ধিক্কার দিল অভ্র। নীলাদ্রির পাশে হাঁটু গেড়ে বসে পড়ল অভ্র। অভ্রর উপস্থিতি টের পেয়ে নীলাদ্রি চোখ মেলে তাকালো। অভ্র নীলাদ্রির চোখের দিকে তাকাতেই লজ্জা পাচ্ছে, কারণ সে কাজটাই এমন করেছে। অভ্রর দিকে মিষ্টি একটা হাসি দিয়ে নীলাদ্রি ইশারা করলো তাকে বুকে নেওয়ার জন্য।
নীলাদ্রির ঠোঁটে হাসি থাকলেও চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এটা কি খুশির জল, নাকি প্রিয়জনকে হেরে আসতে দেখে তার কষ্ট হচ্ছে তার জল? বোঝা দেয়। অভ্র নীলাকে বুকে জড়িয়ে ধরতেই উপলব্ধি করতে পারল ওর পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে। অভ্র অবাক চোখে নীলাদ্রিকে জিজ্ঞাসা করল, এই, তোমার শরীরে এত ঠান্ডা কেন? কি হয়েছে তোমার? নীলাদ্রি শক্ত করে অভ্রকে জড়িয়ে ধরে। চোখ থেকে কয়েক ফোঁটা জল ফেলে মুচকি একটা হাসি দিয়ে সারা জীবনের মতো চোখের পাতাটা বন্ধ করে নিল। মুক্তি দিয়ে দিল অভ্রকে। অভ্র নীলাদ্রিকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো, যা এখন অর্থহীন। প্রিয়জন থাকতে আমরা গুরুত্ব দিই না, যখন সে চলে যায় তখন চিৎকার করে ডাকি, একটু ভালোবাসতে চাই, একটু ক্ষমা ভিক্ষা চাই। আজ যদি অভ্র নীলাদ্রিকে সবটা দিয়ে ভালোবাসতো, তবে হয়তো গল্পটা ভিন্ন হতো। আঘাত মানুষকে নিঃশেষ করে দেয়, বেঁচে থাকার ইচ্ছেকে ছিনিয়ে নেয়, আর দ্বিতীয় ব্যক্তির প্রতি তীব্র আকর্ষণ জীবনকে পিষিয়ে তোলে। এতে আসক্ত ব্যক্তিরা দিন শেষে একা হয়ে যায়। ভুল সবাই বুঝতে পারে, তবে সেটা সব হারিয়ে যাওয়ার পর। একটিবার প্রিয় মানুষটির কথা চিন্তা করুন। আজ আছে বলে অবহেলা করছেন, একদিন চলে যাবে, তখন এই অবহেলাটুকুও আপনার ভাগ্যে জুটবে না। ভালোবাসা দিন, অবহেলা নয়।